লালচে হওয়া এটাকে বলে কি ধানের মাঝরাঙা দিয়েছে। আজ কমেন্ট নিয়ে কিছু বলতে বাধ্য হলাম। হচ্ছে কয়েকটা কমেন্ট প্রতিনিয়ত সকলে আমার কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছেন। বাড়ির রসুন যদি মনে হয় আমার কোনো দর্শক বন্ধুর ইচ্ছা হয় আমরা দিতে রাজি আছি। আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, তাই সেই ভালোবাসার বিনিময়ে আমি এইটুকু করব। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো একটা সম্পূর্ণ নতুন পর্ব আর একেবারেই সকালবেলা শুরু করলাম। তো সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন এই সাথী বিপ্লব ব্লগ চ্যানেলটি, এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের মনের মণিকোঠায় একটু জায়গা করে নিতে পারে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আমাদের বাড়ির সকলের এক এক রকমভাবে সকাল হয়। বাবার সকালটা হয় রেডিওটা বগল করে নিয়ে আসবে, চেয়ারটা হাতে এনে এখানে বসিয়ে রাখবে, তারপর চারিদিকে একটু টুকটাক কাজকর্ম যদি থাকে করবে, নাহলে হাঁটাহাঁটি করবে, আর এই রেডিওতে খবরটা ঠিক শুনবে টাইমলি টাইম, সকাল দুপুর রাত যখন যখন খবর হয়। আর একটু আগেই খবর হয়ে গেছে, এখন বন্ধ করে রেখে আবার কোথায় গেছে বাবা। এখানে একটা জায়গায় কিছুটা তুষ আর এই কিছুটা মাটি নিয়েছি, একসঙ্গে মিশিয়ে নেব। মাঝে মাঝে উনানের মুখ দিয়ে বড় বড় যখন কাঠ ঢোকায় ভেঙে গেছে ঢোকাতে ঢোকাতে, এই যে ওই জন্য আগের দিন দিয়েছি, আবার এই 2-3 দিন উঠে উঠে দিলে ওই যে ভাঙাটা জোড়া লেগে যাবে। আর একেবারে উনানটাও পোঁছ দিয়ে নেব। উনানে মাটি ধরিয়ে পুরো ভালো করে উনানটাকে পোঁছ দিয়ে নিয়ে আনছি। সকালে বাবা খবর শোনার পরে এই যে ঘাটে যেতে যে কলা গাছের পাতাগুলো গায়ে লাগে সেগুলো আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। সঙ্গে শুকনো যে দা দিয়েছে, আজকে দা নিয়েছে, অন্যদিন কাঁচি নেয়, আজকে দা নিয়েছে। আমি কাঁচি বললাম তাই দাটাকে দেখিয়ে দিল যে আমি দা নিয়েছি। বাংলায় চৈত্র মাস শেষ হতে আর 1 সপ্তাহ মতো বাকি আছে, বৈশাখ মাস পড়বে। গরমের ধান চাষ হয় সাধারণত বৈশাখ মাসে 10-15 থেকে শেষ পর্যন্তর মধ্যে সকলেই ধান কেটে নেয়, মাঠ পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু আমাদের এই পাশের বাড়ির কাকিমারা এরা যে ধানটা দিয়েছে এটা অনেক আগেই পেকে যাচ্ছে, মানে আর কিছুদিন পরে কাটা শুরু করতে হবে, হয়তো বৈশাখের প্রথম দিকে বা 2-4 দিন পরে। কারণ এই যে লালচে হওয়া এটাকে বলে কি ধানের মাঝরাঙা দিয়েছে, মানে কিছুটা লাল সে টাইপের, কিছুটা সবুজ, কিছুটা সাদাটে, পাকার ঠিক আগ মুহূর্তের রঙটাকেই বলে মাছরাঙা কালার। এটা হচ্ছে আমাদের যে কাকিমাদের বাড়ি থেকে আমরা রান্নার জল কিনি তাদের জমি। এই জমির ধানটা এখনও পাকেনি বা পাকার মতো অবস্থাতে আসেনি। এই জমির ধানটা পাকতে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে। আর এটা হচ্ছে আমাদের বন্ধকের জমি, যিনি চাষ করেছেন সে দিয়েছে। ধানের প্রজাতি ভাগ আছে, কোনোটা আগে পাকে কোনোটা পরে পাকে, তো উনি ওনার সুবিধা মতো কোনো এক প্রজাতির ধান দিয়েছে। এটা পাকতে বেশ কিছুটা দিন সময় লাগবে। ছাগলের জন্য খড় কাটছি, আকাশের অবস্থা খুব ভালো না, অন্ধকার হয়ে আছে। বর্ষা আসলে বাইরে কাটতে অসুবিধা হবে, ছাগলও বার করা যাবে না, ওই জন্য এখন কেটে নিচ্ছি। যে কারণে পরিমাণ একটু বেশি বাবা কেটে নিচ্ছে যে খড়গুলো, কারণ যদি কালকে সকালে মনে করুন খুব বৃষ্টি হচ্ছে, ছাগল বার করা যাচ্ছে না, তাহলে ঘরের মধ্যেই গড়াতেই এই খড়গুলো দেওয়া হবে। সকাল থেকেই উঠে দেখছি মেঘ মেঘ, বৃষ্টির আভাস পেয়েছিলাম, তবে এখন ছিটছিড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে বাচ্চারা এখানে সব সকালে পড়তে এসেছিল, এরা দৌড়ে যাচ্ছে এখন ঘরের দিকে। সকালবেলা মা বললো একটু আলুটা কম দেবে, ঢেঁড়সটা বেশি থাকবে, বাড়ির ঢেঁড়স, তাই বললো সকালবেলা গরম ভাতের সঙ্গে একটু আলু ঢেঁড়স ভাতে খাবে। ভাত বসিয়ে দিয়েছি, প্রায় ফুটে ওঠার মতো হয়ে গেছে, এখন আসছি ঢেঁড়স। সকালবেলা এত জোর মেঘ করেছে, বাচ্চাগুলো নিয়ে বাইরে পড়তে বসছিলাম, কিন্তু ওখানে বসতে পারলাম না, ঘরে নিলাম, ছুটিও দিতে পারছি না, পরীক্ষা হচ্ছে, ওরা খুবই ছোট, ওদের ছুটি দিলেও ওদের নিজেদের ক্ষতি হবে। এই যে ঢেঁড়স তোলা কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্স ঘরে উঠবি নাকি? সকালে উঠে ভাই
তার যে কাজের জিনিসপত্র সেগুলো নিয়ে ফার্মে গেছিল কাজ করার জন্য। বৃষ্টি সেই সঙ্গে মেঘের গর্জন শুনে জিনিসপত্র গুটিয়ে আবার বাড়ি চলে আসছে। এই যে বৃষ্টি এসে গেছে, ভাই জিনিসপত্র গুটিয়ে নে। এখানে এই যে আমাদের বাগান করা হয়, সেখান দিয়ে বর্ষার সময় জল দেওয়ার জন্য যে ড্রেন, সেই ড্রেনটা তড়িঘড়ি কেটে দিচ্ছে। আর সঙ্গে এই যে বাবাও হেল্প করছে। তাদের অবস্থা খারাপ দেখে ভাই তড়িঘড়ি এই যে কিছুটা ইট বিছিয়ে দিচ্ছে আমাদের বড় ঘর থেকে রান্নাঘর আসা পর্যন্ত। এই যে বৃষ্টি ঝড় এটার আশঙ্কা হবে, খবরে বারবার বলেছে। উপরান্ত আমাদের একজন আন্টি, সেও আমাদেরকে মেসেজ করেছে এবং পার্টিকুলার ভাইকে নাম ধরে মেসেজ করে দিয়েছে ও যেন একটু সাবধানে থাকে ওর পোলট্রির ফার্মটাকে নিয়ে, কারণ ও বহু মেহনত করছে ওই ফার্মটার পেছনে। এখন এতটাই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা এবছরটায় হয়ে পড়েছি, কাজটা আজ হতে হতে থমকে গিয়ে এখন যে কবে হবে সেটাই আমাদের কাছে এখন অনিশ্চয়তা হয়ে পড়েছে। তবে হ্যাঁ, আমরা হেরে যাব না, কাজ আমাদের অবশ্যই আমরা মাথায় তুলব। তাই হয়তো যেটা 2 দিন আগে তুলতাম সেটা 10 দিন পরে করব। আসছে দেখে আমি 1 বালতি পুকুরের জল আর ওই যে ওখানে সেই কচু বাগান থেকে জল ধরে রেখেছিলাম সেই রান্নার জল 1 বালতি এনে নিয়েছি। আর ভাই এ দেখো, এই বৃষ্টিতে ভিজো না ভাই, ঠান্ডা লেগে যাবে। যদূর হয়ে যাওয়ার থেমে যাও, পরে আবার হবে। তার সে পরে দেবে, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে এই সময়ের বৃষ্টিতে। আমার এদিকে ভাত ফুটে উঠেছিল, ঢ্যাঁড়স ভাতে দেবো বলে তড়িঘড়ি করে আমি ঢ্যাঁড়স কটা তুলে এনেছি। কয়েকটা শশা উঠবে, তা আমি আর তুলিনি। এখন বাবা বললো কাঁচিটা দাও। আর বৃষ্টিও হালকা থেমে গেছে, হঠাৎ এক ফসলা বৃষ্টি হয়ে এখন থেমে গিয়ে একটু হাওয়া হচ্ছে। এই আবার বাবা গেছে এখন শশা তুলতে। হালকা এক ফসলা বৃষ্টি হয়ে থেমে যাওয়ার পরও মেঘের অবস্থা খুব একটা ভালো না। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া উঠছে, আবার মাঝে মাঝে মেঘও গর্জে উঠছে। জানি না আজকের কি হবে, সাথে থাকুন, সবটাই দেখাবো। আমাদের এই গ্রাম বাংলায় বৃষ্টির হওয়ার পরে আমাদের যে পরিস্থিতিটা হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সবটাই আপনাদেরকে দেখাবো। ওই যে বৃষ্টির আভাস পাওয়া মাত্রই প্রথমত এগুলো কাদা হয়ে যাবে, ঘর বারান্দা কাদা হবে, ওঠা যাবে না, সহজে স্লিপ করে পড়ে যাব। যে কারণে ভাই প্রথম যে ফসলা বৃষ্টি হালকা ভেজা ভেজা অবস্থাতে ইটগুলো বিছিয়ে দিয়েছে। এখন বাবা শশা তুলে ফিরছে। 3টে উঠেছে। তা আমি ঢেঁড়সগুলো তুলে নিয়ে শশা দেখেছি উঠবে, তাই যে তুলে নিয়ে চলে এসেছিলাম, তারপর তো বৃষ্টি এলো। সকাল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল রাতের বেলা। তো সেই ঝড় হওয়ায় কিছুটা আম পড়েছিল গাছতলায়। মা, আমি, বাবা 3 জনে মিলে গুড়িয়ে রেখেছি এই আমগুলো। যে আমগুলো গাছতলা থেকে গুড়িয়ে আনা হয়েছিল সেই আমগুলো ছোট বড় সব রকম সাইজের আম একসঙ্গে ভালো করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেবো। এই যে বালতিতে জল এনেছি এখান থেকে, কারণ আবারও বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। একটু থামছে, একটু বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। আর মেঘের তাণ্ডব সেই সঙ্গে আছে। আমের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন একটু জল ঝরাতে দিয়েছি। বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে।
আর আমাদের বাড়িতে পড়তে আসে রাজীব। রাজীব সাইকেলে করে আসে মাঝে মাঝে, তার সাইকেলটা এখানেই থাকে। আর সঙ্গে দেখি গাছতলায় আবার আম পড়েছে। কয়েকটা আম তো একটু আগে কেটে রেখে আসলাম, যেগুলো গত দিনে পড়েছিল। এখন আবার এইগুলো ওই বাবা পড়ে ফেটেও গেছে আমটা। ঝড় বৃষ্টি এসেছিল, ছোট মুরগিগুলো সকালবেলা একটু ছেড়ে দিয়ে বাইরে খাবার দিই। তো যেই ঝড় বৃষ্টি এলো অমনি এদের এখানে পর্দা ফেলে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এই যে কিচিরমিচির করছে এর ভেতরে। ঝোড়ো হাওয়া হয়েছে, সেই সঙ্গে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থেমে গেছে, হাওয়া এখনো থামেনি। এই যে এই গাছটাতে অনেক আম পড়েছে গাছতলায়। তো এলাম বৃষ্টির পরে আম গোড়াতে। এই যে শিল পড়েছে মনে হচ্ছে, এই যে আম নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না। কত ছোট ছোট আম সব পড়ে যাচ্ছে। একটা গাছে যদিও ভালো আম আছে, আর কোনো গাছে আম নেই, তবু এই যে ঝোড়ো হাওয়ায় পড়ে যাচ্ছে। তবে একটু বড় সাইজগুলো নিচ্ছি, আচার করে বাবা আর আমি খাই। আর আমাদের বাড়িতে আচার তেমন কেউ খাবার নেই। সকালের ঝোড়ো হাওয়ায় এই আমগুলো আপাতত নেওয়ার মতো বা কাটা যাবে। প্রচুর আম পড়েছে, তো সেগুলো তবে ছোট ছোট, নেওয়া যাবে না। তো যেগুলো নেওয়া যাবে নিয়েছে। আর একটা আম ভীষণ বড় সাইজের। বৃষ্টি হচ্ছিল, সকালবেলা উঠে একটু ভাত আর একটা জল গরম বসিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে দেখে কাপড়টা আজকে ধোবো না, তাই সেই কড়াইয়ে মুরগির খাবার বসিয়ে দিয়েছিলাম। ভাত রান্না করে রাখি, একটু ওর সঙ্গে গুঁড়ো মিশিয়ে দিই, তো চাল বসিয়ে দিয়েছিলাম। বৃষ্টি হলে সব থেকে বেশি অসুবিধা এই বাচ্চাগুলোর হয়। এরা সবসময় খোলামেলা জায়গায় বসতে অভ্যস্ত, আর এই ছোট ঘরটাতে ওদের বসতে হয় অনেকজনকে। এই যে একে একে সব বেরোচ্ছে। ওই যে বইয়ের ব্যাগ ঘরের মধ্যে গুছিয়ে রেখে সব একে একে সিঁড়িতে নামছে। ওখানে জুতো রাখা আছে। নে আয় তাড়াতাড়ি বাড়ি যা তোরা, আবার এক্ষুনি বৃষ্টি আসবে। মেঘের অবস্থা খুব একটা ভালো নেই। সে বাইকম্যান রাজীব কই? যাও বাড়ি যাও, পরীক্ষা সাবধানে দেবে। এখন সব পরীক্ষা চলছে, যে কারণে একটু তাড়াতাড়ি ছুটি দেওয়াও যায় না, মেঘের অবস্থা খারাপ দেখলেও। বৃষ্টি এসেছিল সকাল থেকে, বাবা কি মনে করলো ওয়েদার খারাপ মনে করে কিছুটা খড় বাবা কেটে রেখেছিল। আর তারপর বাইরে দেখে বার করা হয়েছিল, কিন্তু বৃষ্টি যেই ফুটিয়েছে, মা বাচ্চাদেরকে পড়াচ্ছিল, আমি এখানে দিয়ে দিয়েছিলাম গোড়ায়। দেখো দেখো কি করছে, দেখো দেখো গোড়ায় দিয়েছিলাম। বাবা একটু খড় আটা জল মিশিয়ে দিয়ে গেছিল। এখন আবার বৃষ্টি থেমে গেছে, এদিকে আবার বাইরে বার করে দেবো। ওইখানে একটা মারো ও পারে, আর এইখানে একটা মার। আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাই এদেরকে আর দূরে কোথাও নিয়ে যাওয়া হবে না, কাছাকাছি বেঁধে রাখা হবে, যাতে বৃষ্টি আসলে চট করে ওদের জায়গায় ওদেরকে দেওয়া যায়। মতি মার কাছে থাকবি তো। বাড়ি গেলে তো এখন দুষ্টুমি করতে। ওই দেখো পাতা খুঁটে খুঁটে খাচ্ছে। বাড়ি গেলে সে কচি লাফা গাছে ধরেছে, ওগুলো কেটে কেটে খাচ্ছে। মা প্রতিনিয়ত এদেরকে জল খাবার ওষুধ যা কিছু দেয়, যে কারণে মা হেঁটে হেঁটে যেখানে যাচ্ছে ওরাও ঠিক মার পেছন পেছন দৌড়ে সেখানে যাচ্ছে। ঢেকে দিতে হবে। এই উনুন তুলতে গেলে অনেক বড় উনুন, অনেক কষ্ট করে তুলতে হয়, অনেক মাটি লাগে। ঢেকে দিলি আবার সামনের বছর এই উনুনে কাজ হয়। আর এখন তো আর লাগবে না, এখন আবার ধান টান জমি টমি চাষ হবে,
বড় উনুন কিন্তু অনেক সময় লাগে, থাকতে অনেক। ওই যে মহারানী স্কুলে বেরোবে তাই স্নান করতে আসছে আমাদের বাড়িতে। আর এই সময় পুকুরে তো জল কমে গেছে, তো আমাদেরও কমে গেছে, অল্প কিছু আছে, আর ওদেরটা একেবারেই কমে গেছে, যে কারণে আর ওরা পুকুরটা স্নানের ক্ষেত্রে ব্যবহার করতে পারছে না। আমাদের বাড়িতে স্নান করতে আসে প্রতিদিন। তাড়াতাড়ি স্নান কর, ভাত খেয়েছিস তুই? তাড়াতাড়ি, আজকাল লেট করবি না। মা কিছু পুরাতন বস্তা যেগুলো আর অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেইগুলো দিয়ে এই উনানটা ঢেকে দিল, দিয়ে তার উপরে কাঠকুটো দিয়ে দিচ্ছে। আর এই যে মা যেখানে, মার পেছন পেছন এই মুরগিগুলো। আর ঝাড়টা পরিষ্কার করা হয়ে গেছে, বাঁশতলার পুকুরটা ফার্মের চারিপাশে মাটি দিয়ে পুকুরটাও কাটানো হয়ে গেছে। ও পুকুরটা একটু জল তুলতে হবে, দেখবি নতুন কিছু মাছ ছাড়া যায় নাকি। কাকিমার কাছে এখন কথা বলতে হবে কত কি নেয় ঘন্টা হিসাবে, কিভাবে। দেখি ওদের শ্যালো আছে, শ্যালোর থেকে একটু জল নেব। এখন তো জলের ব্যবস্থা করা যাচ্ছে না, পাশের খালের জলটা নোনা। আর আমাদের শ্যালো বসাতে হবে মুরগির ফার্মের জল খাওয়ানোর জন্য, কিন্তু এক্ষুনি তো সম্ভব না, একটু পরে। তো ওদের শ্যালোয় কথা বলে আসি, ওদের থেকে আমরা জল নিই, রান্নার জলটা কিনে নিই। একদিকে ম্যাক্স ডাকছে আর একদিকে পাখির কিচির মিচির। পাখি দেখে ও ডাকছে। শ্যালোয় তো কথা বলে আসলাম, এখন পাইপ খাটা যাবে। পাইপ খাটাতে গেলে একটু ঝামেলা আছে, রাস্তার মধ্যে খাটি নিয়ে আসতে হবে, গাড়ি ঘোড়া যায়। পাইপগুলো নিচে দেয় না, হয়তো রাস্তার নিচে কাটা পালা অনেক কিছু আছে, ওগুলো গুছিয়ে গাছিয়ে নিতে হবে। দেখি অনিমেষ বাড়ি আসুক, তখন পাইপগুলো খেলানো যাবে। এখন অন্য কি কাজ আছে, রান্না বান্না করে না। মিলি আমাদের বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে এখন স্কুলে বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে। আর সঙ্গে দীপশিকাও আছে। যাও, সাবধানে পরীক্ষা দেবে, প্রশ্ন পড়বে, না বুঝতে পারলে দিদিমণিদেরকে জিজ্ঞাসা করবে, তারপর ঠিক আছে? যাও, সাবধানে যাও। আর এদের এই স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরাও একটা টাইমে এইভাবে দল বেঁধে সকলে স্কুলে যেতাম। ওই যে দুজন আগে গেছে, শিল্পার পিউ, এদেরকে দেখতে পেয়ে দাঁড়িয়ে আছে, 4 জন একসঙ্গে যাবে। খালে খুব একটা বেশি জল নেই, তবুও এই হাওয়ায় কি সুন্দর ঢেউ হচ্ছে জল। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমাদের বাড়িতে রসুন হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সঙ্গে আপনাদের কাছে আমার কিছু জানার ছিল রসুনের আচার সম্পর্কে। তো অনেকেই বলেছেন ইউটিউব দেখে নাও, আমি ঠিক জানি না। আবার একজন রেসিপি বলেছে উপরান্ত, সে বলেছে ইউটিউব দেখে তুমি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো হ্যাঁ, আমি সেই ভিডিওটা দেখেছি ইউটিউব থেকে। আবার কেউ কেউ আমাকে ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে রসুনের আচার কি করে বানাতে হয়। তো আবার যে আচারের রেসিপি কমেন্টে লিখেছে, সে আবার বলেছে ভিডিওর মাধ্যমে উত্তর দিতে। আমি দেখেছি কিনা, হ্যাঁ একদম আমি দেখেছি। তবে সমস্যা হয়ে গেছে, এই মুহূর্তে আমার হাতের কাছে ভিনিগার নেই। আমি যতগুলো রেসিপি দেখলাম সব রেসিপিতেই রসুনের সঙ্গে ভিনিগার মেশাচ্ছে, যেটা আমাদের কাছে নেই আপাতত। এটা 1 নম্বর ছিল। আরও কিছু বলবো, চলুন। আজ কমেন্ট নিয়ে কিছু বলতে বাধ্য হলাম, কমেন্ট নিয়ে কিছু কথা বলবো। এটা নয় কোনো নেগেটিভ কিছু, সবটাই পজিটিভ। কি হচ্ছে, কয়েকটা কমেন্ট প্রতিনিয়ত সকলে আমার কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছেন, তবে উত্তরও আমি সেখানে দিচ্ছি। তারপরে ভাবলাম না, একবার ভিডিওতে বলে দিই, তাহলে সকলেই উত্তরটা পেয়ে যাবে। এই কারণে আমার ভিডিওতে বলা। সেটা হলো রসুন। আমাদের যে রসুন হয়েছে সেটা আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো রসুন হয়েছে আমাদের বাগানে। তবে এটা আমরা বিক্রি করব না, আমাদের বাড়ির খাওয়ার জন্য রসুনটা চাষ করেছিলাম। তো সারা বছর যেভাবে ভালো রাখা যায় সেইভাবে সংরক্ষণ করে রেখেছি বাড়িতে। আরও একটা কথা, একজন জানতে চেয়েছেন সাথে, রসুনের বড় কোয়াগুলো ভালো না এই ছোট সরু কোয়াগুলো ভালো? এটা আমার ধারণা নেই। তবে বাড়ির রসুন, মানে কেনা রসুনের যে খুব সুন্দর ঝাঁজ থাকে সেটা নেই, তবে টেস্ট আছে, একটুখানি বলতে পারি। আমি একটু মাঝখানে বলি, হ্যাঁ বলো। ভালো মন্দর জায়গায় হ্যাঁ, রসুনটা রসুন। এবারে ছোট ক হলে কি রান্নিরা তড়ি ঝড়ি রান্না করতে গেলে ছাড়াতে গেলে ব্যস্ত হয়, আর বড় ক হলে কি হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি ছাড়ানো যায়। রসুনটাই রসুন, ভালো মন্দ না, সবটাই রসুন। তবে এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো আশা করি আপনারা প্রতিদিন যে কমেন্ট বক্সের কমেন্টটা ভরিয়ে তুলেছেন যে রসুনের ব্যাপারে, তো আজকে সেটা আপনাদের সঙ্গে বলেই দিলাম। আমরা বিক্রি করব না। আর হ্যাঁ, কেউ যদি মনে করেন আমাদের বাড়িতে আসবেন, অবশ্যই আসতে পারেন। সাথী বিপ্লব ব্লগ স্বাগত জানানোর জন্য সব সময় প্রস্তুত, সঙ্গে তার পরিবারের সকলে। বাড়ির রসুন যদি মনে হয় আমার কোনো দর্শক বন্ধুর ইচ্ছা হয়, আমরা দিতে রাজি আছি। আচ্ছা, তাহলে মার কথা মতোই যদি কারোর লাগে, মায়ের আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওতে থাকে
সব ভিডিও হয়তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিই না, তবে ডেসক্রিপশানে গিয়ে আমাদের নাম্বার পেয়ে যাবেন, আর সেখান থেকে আমি মার সঙ্গে যোগাযোগ আপনাদের করিয়ে দেবো, মার সঙ্গে কথা বলে নেবেন না না আপনারা। বিক্রি হবে না, এমনি দেবো, খুশি হয়ে দেবো। আচ্ছা তাহলে ওই কথাই, আশা কারণ করি আপনারা আপনাদের উত্তর এটা পেয়ে গেছেন। এটা হলো আমাদের ভালোবাসা, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। বৌমা বললো অনেকে রসুন কিনতে চেয়েছে, কিন্তু কেনা না। আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, তাই সেই ভালোবাসার বিনিময়ে আমি এইটুকু করব। কারণ ভালোবাসার মূল্য কেউ দিতে পারে না, আর ভালোবাসার মূল্য দাঁড়িপাল্লায় ওঠে না। আপনারা তো সবাই জানেন বৌমা আর আমি এই ভিডিওটা করি, আজ আমাদের বিপ্লব নেই। বিপ্লব যদি থাকতো ভিডিওটা আরও সুন্দর হতো, তা সেটা আমরা তো করতে পারলাম না, অনেক কিছু সমস্যার মধ্যেই বিপ্লবের বাইরে যেতে হয়েছে। তা সত্যিকারে আপনাদের ভালোবাসা আমরা যদি দিতে চাই, তাহলে আমাদের বাড়িতে আসতে হবে। সকালবেলা ঘন ঘটা মেঘ করে আসলো, কি তড়ি ঝড়ি কাজকর্ম বৌমা গুছিয়ে নিল। আমি কটা বাচ্চা নিয়ে বাইরে পড়াতে বসছিলাম, নিয়ে তাদের ঘরে উঠলাম। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলা সময়টা কাটলো। তারপরে ওর বাবা পাতা খাওয়ার পরে একটুখানি বাগান কুপি দিয়েছে, ডামর শাকের দানা ছড়াতে হবে। এখন সেই দানাগুলো ছড়াতে আসলাম। তার মধ্যে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা হলো কমেন্ট নিয়ে। বৌমা কমেন্ট করে, উত্তর দেয়, আমরা তো ওসব সবটা বুঝি না, তবুও একটুখানি যতটা সম্ভব আপনাদের বলার চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি আপনাদের মন জয় করতে। দানাগুলো একটু ছড়িয়ে দিই। আর বিশেষ করে আমাদের বাড়িতে কিছু হোক না হোক, সবসময় আমরা চেষ্টা করি একটু শাকের, যে কোনো রকমের একটা শাকের তরকারি যেন রান্নার মধ্যে থাকে, একরকম পদ। এটা হলে আমাদের বাড়ির সকলে খুব খুশি থাকে সেই দিনটায়। মার চুলগুলো একটু পাক ধরেছে, চেষ্টা করি কালই এনে দেওয়ার বাজারের, তো সবসময় তো বাজারে যাওয়া হয় না, তাই একসঙ্গে 3-4টে পাতা এনে দিয়েছিলাম। এটাই মনে হয় লাস্ট, আর নেই না? আচ্ছা, আছে সেই অনেকদিন আগেরটা করছিলাম, আর করিনি তো। ও, তাই যে একা একা এখন কালি করতে বসছে, আমি ওদিকে রান্না বান্না করছি। অনিমেষ কালকে বলছে কি গো পাকা বুড়ি হয়ে যাবো না, তাই স্কেপ করলাম। এই যে একা একা এখন করছে, যেহেতু আমি ওদিকে রান্না বান্না করছি, হাত ফাঁকা নেই যে একটু কালি করে দেবো। আজকের কিছুটা আম গুড়িয়ে নিয়ে এসেছি গাছতলা থেকে অল্প, আর গতকাল ঝড়ের কিছু আম পড়েছিল, সেগুলো বাবা মা আমি 3জনে মিলে গুড়িয়েছিলাম। সব আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এতে একটু দেবো লবণ আর একটু হলুদ দিয়ে রোদে দেবো, দিয়ে টুকটুক করে আমের আচার করছি। বাবা কম খায়, আমিই বেশিটা খাই। আমের টুকরোগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মিশিয়েছি। এবার দেখছি সকাল থেকে বেশ তাণ্ডব করেছিল প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি সব রকম হয়েছে। এখন খুব সুন্দর রোদ দিয়েছে, সূর্যি মামা বেশ মন খুলে উঠেছে। তো এখন এই যে এখানে রোদে দেবো আমি। এখান থেকে হেঁটে দেখতে পাচ্ছিলাম যে সকালের বৃষ্টিটায় পোলট্রির ফার্ম ভিজেছে কিনা। দেখতে গিয়ে দেখছি মুরগির ডিম পেড়েছে, কয়েকদিন ধরে ডিম পাড়া বন্ধ দিয়েছিল, তো আমরা সকলেই ভেবেছিলাম যে আর হয়তো ডিম পারবে না, এবারে কিছুদিন থেমে তারপর আবার পারবে। কিন্তু আজকে দেখলাম একসঙ্গে 2টা ডিম পেড়েছে, 2টো ডিম পেড়েছে। সকাল থেকে শুরু করেছিলাম পর্বটা, ঝড় বৃষ্টি মাথায় করে তাড়াহুড়ো অনেক রকম কাজ হলো, আর সেই সঙ্গে কিছু কাজও থমকে গেল। যেমন ভাইয়ের যন্ত্রপাতি নিয়ে বেরিয়েছিল পোলট্রি ঘরে, সেখানে যে প্রচণ্ড ঝড় বৃষ্টির আভাসটা পেয়েছিলাম সেই হারে হয়নি, অল্প কিছু হয়েছে। তবে ভাইয়ের পোটলা পাত্র নিয়ে গুছিয়ে চলে গেছে। তারপর একটু একটু করে থামতে এখন দেখছি দুপুরে রান্নার পরে দেখছি বেশ ঝলমলে রোদ উঠেছে। আর সেই সঙ্গে সঙ্গে এই যে কিছুদিন যেটা পাচ্ছিলাম না, একটা মানে প্রতিদিন মুরগির ডিম তোলাও একটা ভীষণ আনন্দ দেখলাম। তারপর সেই 2টো ডিম পেয়েছি। এই নিয়ে আপাতত আজকের পর্বটা শেষ করব। আর 2জন শাশুড়ি বৌমা কমেন্টের কিছু উত্তর দিলাম, কারণ এটা আমি ভেবে দিলাম যে সকলে যখন জিজ্ঞাসা করবে সকলকে তো সে আমার একটাই উত্তর দিতে হবে, তো ভিডিওর মাধ্যমে বললে হয়তো সবাই একসঙ্গে উত্তরটা পেয়ে যাবে। আজকের ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ বন্ধুদের থেকে এবার বিদায় নাও, সময় হয়ে গেছে। দেখা হচ্ছে আগামী পর্বে ভারতীয় সময় দুপুর বেলা 1টার সময় একই প্ল্যাটফর্মে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে আপনারা সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।